পশ্চিমবঙ্গে যখন ভোটের প্রচার একেবারে তুঙ্গে তখন একটা বেশ অদ্ভুত সংকট তৈরি হয়েছে। আর সংকটটা হলো ভোটার তালিকা নিয়ে, যেটা কিনা এখনও ফাইনালি নয়। চলুন এই পুরো ব্যাপারটা ঠিক কি ঘটছে আর কেনই বা ঘটছে সেটা একটু তলিয়ে দেখা যাক। ভাবুন একবার, সংখ্যাটা প্রায় ২০ লক্ষ। আইনজীবীদের মতে এই বিপুল সংখ্যক ভোটারের ভোট দেওয়ার অধিকারটাই এখন অনিশ্চিত। মানে তাদের গণতান্ত্রিক অধিকারের উপর একটা বিরাট প্রশ্নচিহ্ন ঝুলে রয়েছে। আসল প্রশ্নটা হল, ভোট গ্রহণ তো শুরু হয়ে গেছে, অথচ কারা ভোট দিতে পারবেন সেই লিস্টটাই এখনও চূড়ান্ত নয় কেন? এই রহস্যের পেছনে আসল কারণটা কি, সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো এই যে ভোটার তালিকা নিয়ে এত দোলাচল, এর কারণটা কি? চলুন সেটাই দেখি। এই গোটা বিভ্রান্তির মূলে আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নামে একটা প্রক্রিয়া। উদ্দেশ্যটা কিন্তু ভালোই ছিল, ভোটার তালিকাকে আরও স্বচ্ছ এবং আপডেট করা। কিন্তু এর ফলেই তৈরি হয়েছে এক ব্যাপক বিশৃঙ্খলা। বারবার সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, আর সাধারণ মানুষ বুঝতেই পারছেন না যে তাদের নামটা শেষ পর্যন্ত তালিকায় আছে নাকি নেই। এর ফলটা কি হয়েছে? সাধারণ ভোটাররা, মানে আমরা আপনারা, একেবারে দিশেহারা। নিজের স্ট্যাটাসটা কি সেটাই কেউ জানে না। জেলা অফিসারদের কাছে ছুটে যাচ্ছেন, কিন্তু সেখানেও উপচে পড়া ভিড়, স্পষ্ট উত্তর প্রায় মিলছেই না। আর এই সব কিছুর মধ্যেই চলছে সময়ের সাথে এক রুদ্ধশ্বাস দৌড়। জাস্ট সময়টা একবার দেখুন, দম ফেলার ফুরসত নেই। ২১শে মার্চ সুপ্রিম কোর্ট ১৯টা নতুন অ্যাপেলেট ট্রিবিউনাল তৈরির নির্দেশ দিল। মানে বিশেষ আদালত, যেখানে নাম বাদ পড়া ভোটাররা আবেদন করতে পারবেন। ২রা এপ্রিল তাদের ভিডিও কনফারেন্সে ট্রেনিং হলো। আর প্রথম দফার ভোট শুরু হচ্ছে ২৩শে এপ্রিল। মানে মাঝখানে সময়টা কত কম, বুঝতেই পারছেন। অবস্থাটা যে কতটা সঙ্গীন সেটা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের একটা কথাতেই পরিষ্কার। তিনি বলছেন, বিচারপতিরা কি মাটিতে বসবেন? আমি বলতে পারছি না ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে। মানে ভাবা যায়, একটা টেবিল চেয়ারের মতো সাধারণ পরিকাঠামোই নেই। এর মধ্যে আবার সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে যে তারা এই ট্রাইব্যুনালগুলোকে তাড়াতাড়ি কাজ করার জন্য চাপ দিতে পারবে না। এর সোজা মানেটা কি দাঁড়ালো? ভোটের দিনের আগে বহু মানুষের আপিলের শুনানিই হবে না, অর্থাৎ নাম বাদ পড়লে ভোট দেওয়ার সুযোগও হয়তো গেল। তো একদিকে যখন এই প্রশাসনিক জটিলতা, তখন অন্যদিকে কিন্তু রাজনীতিও থেমে নেই। চলছে মারাত্মক রাজনৈতিক তরজা। অভিযোগ পাল্টা অভিযোগের খেলা জমে উঠেছে। একদিকে তৃণমূল কংগ্রেস বলছে নির্বাচন কমিশনের অফিসের ভেতরেই একটা ষড়যন্ত্র চলছে, আর বিজেপি অন্য রাজ্য থেকে ভোটার এনে ভোট চুরি করার ছক করছে। অন্যদিকে বিজেপির আবার অন্য দাবি। তারা বলছে তৃণমূল আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজেদের ভোট ব্যাংক হিসেবে বাঁচিয়ে রাখতে চায়, আর তাই এই এসএআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছে। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে আধিকারিকদের বদলির বিষয়টা। নির্বাচন ঘোষণার পর পশ্চিমবঙ্গে ৪৮২ জন আধিকারিককে বদলি করা হয়েছে। শোনা যাচ্ছে এই সংখ্যাটা নাকি অন্য রাজ্যের তুলনায় প্রায় ২৩ গুণ বেশি। এই রাজনৈতিক টানাপোড়েনের বাইরে ডেটা বা তথ্য কিন্তু একেবারে অন্য একটা গল্প বলছে। বেশ চাঞ্চল্যকর একটা গল্প। অল্ট নিউজের একটা তদন্তে খুব ইন্টারেস্টিং একটা জিনিস সামনে আসে। ভোটার লিস্টগুলো প্রকাশ করা হয়েছে নন সার্চেবল ইমেজ ফাইল হিসেবে। মানে ওগুলো আসলে ছবি, টেক্সট নয়। এর মানে কি? এর মানে হলো ওখান থেকে কম্পিউটারে কিছু সার্চ করা প্রায় অসম্ভব। তাই হাজার হাজার পাতার লিস্ট থেকে তথ্য বিশ্লেষণ করার জন্য তদন্তকারীদের আগে এই ছবিগুলোকে টেক্সটে বদলাতে হয়েছে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরুন ভবানীপুর কেন্দ্র। ওই এলাকায় মুসলিম ভোটার জনসংখ্যার প্রায় ২১.৯%। কিন্তু যাদের নাম পর্যালোচনার জন্য রাখা হয়েছে তাদের মধ্যে প্রায় ৫১% মুসলিম। মানে আনুপাতিক হারের দ্বিগুণেরও বেশি। আর পুরো তদন্তের পর যে সিদ্ধান্তে পৌঁছানো গেল সেটা আরও চমকে দেওয়ার মতো। যে কেন্দ্রগুলো বিশ্লেষণ করা হয়েছে সেখানে একজন হিন্দু ভোটারের নাম পর্যালোচনার তালিকায় ওঠার যা সম্ভাবনা, একজন মুসলিম ভোটারের ক্ষেত্রে সেই সম্ভাবনাটা ৩.১ গুণ বেশি। এত বড় একটা রিপোর্ট, যেটা রীতিমতো ভাইরাল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, নির্বাচন কমিশন এই নির্দিষ্ট তথ্যগুলোর ব্যাপারে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। ফলে অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু এইসব ডেটা, রাজনীতি আর প্রশাসনিক জটিলতার মাঝে সাধারণ ভোটারদের কি অবস্থা? ব্যাপারটা যে কতটা এলোমেলো তা কয়েকটা নাম শুনলেই বোঝা যাবে। ভাবুন, যিনি আমাদের সংবিধানের মূল কপিটা নিজের হাতে অলঙ্করণ করেছিলেন, সেই নন্দলাল বসু তার নাতির নামেই লিস্ট থেকে বাদ। বা ধরুন পলাশির যুদ্ধের অন্যতম চরিত্র নবাব মির্জাফরের ৩৪৬ জন বংশধরের নামও নেই। এমনকি কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিরও নাম বাদ গেছে।
স্বাভাবিকভাবেই এই বিশৃঙ্খলা আর অস্বচ্ছতার কারণে মানুষের মধ্যে রাগ আর হতাশা তৈরি হচ্ছে। মালদার মতো জায়গায় তো রীতিমতো বিচার বিভাগীয় কর্মকর্তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছে। মানুষ জবাব চাইছে, জানতে চাইছে কেন এমনটা হচ্ছে। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু একটাই। একটা নির্বাচন যখন চলছে তখন তার সবথেকে গুরুত্বপূর্ণ ভিত্তি মানে ভোটারদের তালিকা, সেটাই কেন সবথেকে বড় একটা ধাঁধা হয়ে দাঁড়িয়েছে? এই প্রশ্নটার উত্তর খোঁজা সত্যিই খুব জরুরি।